ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনাল নিশ্চিত করছে স্পেন। বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে দীর্ঘ 16 বছর পর সেমিফাইনালে পা রাখল দলটি। অন্যদিকে ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। দর্শক, বিশ্বকাপের সবশেষ খবর নিয়ে সমকাল বার্তা কক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি রবিউল রাজু। আমার সঙ্গে রয়েছেন সমকালের বিশেষ প্রতিনিধি সেকান্দার আলী। সেকান্দার আলী, আপনাকে স্বাগত। ধন্যবাদ। শুরুতেই আর্জেন্টিনার প্রসঙ্গে আসি। দুর্দান্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি। ভোরে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। ম্যাচটিতে দুই দলের কেমন শক্তি দেখতে পাচ্ছেন, একই সঙ্গে কেমন প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে মনে করছেন? আপনি আর্জেন্টিনার বিষয়টা আগে জানতে চাচ্ছেন, তাই তো? আর্জেন্টিনার যে বিষয়টা হচ্ছে যে আর্জেন্টিনা তো এই বিশ্বের এখন সেরা দল, সেটা অলরেডি প্রমাণিত হয়ে গিয়েছে। যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তারা ছন্দময় ফুটবল খেলছে, গোল পাচ্ছে, জিতছে সবগুলি ম্যাচ। অপরাজিত দল হিসেবে তারা এই পর্যায়ে এসেছে, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। নির্মাণের নাম্বার 1 শাহ সিমেন্ট। আবার তাদের অপোনেন্টগুলো ওইরকম পরীক্ষিত এখনও হয়নি। যেমন আপনার ওই সাইডের গ্রুপ থেকে যারা, যেটা আপনার বলেন ইংল্যান্ড, ফ্রান্স, তাদেরকে যেভাবে পরীক্ষা দিয়ে আসতে হচ্ছে, এই জায়গায় কিন্তু এরকম শক্তিশালী দল আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি যাদের বিপক্ষে আর্জেন্টিনা খেলেছে। একমাত্র তাদের দুটো যে নকআউট ম্যাচ দেখেছি আমরা, রাউন্ড অফ 16 এবং তার আগের ম্যাচটা কেপ ভার্দের বিপক্ষে এবং আপনার মিশরের বিপক্ষে, এই দুটো ম্যাচের কথা যদি আপনি বলেন, তাদেরকে যেভাবে কসরত করে জিততে হয়েছে, তাতে একেবারে বোঝা যায় যে তাদের এখনও টাইট প্রতিপক্ষ আসেনি। কিন্তু এর মধ্য দিয়েও তারা যেটা করেছে সেটা হলো যে একটা পরীক্ষা তাদের হয়ে গিয়েছে, যে তারা যে কোনো চাপের মুহূর্তে, যে কোনো ব্যাকফুটে থেকেও তারা কাম ব্যাক করতে জানে, এবং এই কাম ব্যাক করাটাই তাদের একটা বড় শক্তির জায়গা। আর্জেন্টিনা ডেফিনেটলি এই ম্যাচের ফেভারিট, তারা বিশ্ব চ্যাম্পিয়ন। তাদের লিওনেল মেসি খুবই ছন্দে রয়েছেন, তার সবচেয়ে বেশি গোল এক বিশ্বকাপে এবারই। এত কম ম্যাচে এত বেশি গোল করা অন্য কখনোই সম্ভব হয়নি। আগের বিশ্বকাপে তিনি 7টি গোল করেছিলেন, কিন্তু এবার অনেক গোল করেছেন। আগের বিশ্বকাপে পেনাল্টি থেকে 4টি গোল করেছিলেন, কিন্তু এবার কিন্তু তিনি সবগুলো ফিল্ড গোল, মানে প্লেইং যেটা ফিল্ড গোল করে ফেলেছেন। একটা পেনাল্টি দুটো নিয়েছিলেন কিন্তু ফেল করেছেন। কিন্তু আদার দেন এই দলটার অন্য একটা দুর্বলতা রয়েছে, সে অন্যদেরকে যদি অকার্যকর করে দেওয়া যায় তাহলে মানে আর্জেন্টিনার জন্য জয় বাইরে করা খুব কঠিন। আপনার মেসিকে যদি অকার্যকর করে দেওয়া যায় এবং অন্যদের প্রতিও ফোকাস রাখতে হবে, যেন তাদেরকে ডিফেন্সিভ করে যারা মিডফিল্ডে থাকেন তাদের প্রথম কাজ হলো যে তাদেরকে অ্যাটাকগুলিকে প্রতিহত করে দেয়, এবং ওখানে ভন্ডিল করতে পারলে ফরওয়ার্ড লাইনকেও আপনার প্রেসিং ফুটবল খেলার জন্য প্রথম থেকেই নিচে নেমে আসতে হবে। যেমন আমরা দেখেছি মরক্কো, তারা কিন্তু 11 জনকে আমরা কখনো কখনো 25 ইয়ার্সের মধ্যে দেখেছি বা 30 ইয়ার্সের মধ্যে দেখেছি। যে এই যে 11 জনের ডিবক্সের ভিতরে কখনো দেখেছি যে সবগুলো প্লেয়ার একসঙ্গে জড়ো হয়ে গেছে। যখন একটা বক্সের মধ্যে বা একটা জোনের মধ্যে 22 জন প্লেয়ার বা 20 জন প্লেয়ার একসঙ্গে হবে, তখন কিন্তু সেই জায়গায় গোল বের করা বা ওখান থেকে কোনো কিছু আদায় করে নেওয়া বা টাফ সিচুয়েশন তৈরি হয়, এটা সম্ভব না। তবে আর্জেন্টিনাকে করার মতো দল সুইজারল্যান্ড না। সুইজারল্যান্ড তারা মোটামুটি মানের দল এই বিশ্বকাপে এখন পর্যন্ত। কিন্তু ওই বললাম গ্রুপিংয়ের কারণে তারা যে গ্রুপটা পেয়েছিল সেই চেইনটা ধরে তারা এই পর্যন্ত চলে এসেছে। যদি অন্য ওই সাইডের গ্রুপে পড়তো তাহলে দেখা যেত আপনার ধরেন এখানে যদি নরওয়ে থাকতো, কিংবা ইংল্যান্ড এখন আগেই ফেস করতে হতো, কিংবা আপনার ব্রাজিলকেও ফেস করতে হতো, তাহলে ডিফারেন্ট সিচুয়েশন হতো। তারা কিন্তু ওই জায়গাগুলো কখনোই ফেস করেনি, যার ফলে খুব ইজিলি চলে আসছে। তো এই টাফ পরীক্ষাটা হচ্ছে কালকেও না, তাদের আসল পরীক্ষা হবে সেমিফাইনালে গিয়ে, যেখানে ইংল্যান্ড আর যারা ওখান থেকে যারা জিতে আসবে ওই জায়গায় পর্যন্ত, অর্থাৎ সেমিফাইনাল পর্যন্ত আর্জেন্টিনা একেবারে নিরাপদ। সুইজারল্যান্ডের সঙ্গে হারের কোনো রেকর্ড রয়েছে কিনা আর্জেন্টিনার, বা ইতিহাস কি বলে? ইতিহাস দেখেন, ওই অতীতের ওই রেকর্ড দিয়ে খুব বেশি একটা এফেক্ট করে না। বা আপনার রানিং সবসময় গেম অ্যান্ড স্পোর্টসের সবচেয়ে বড় জিনিসটা হলো আপনি আজকে কোন মুডে রয়েছেন এবং কীভাবে রেজাল্টটা বের করতে পারছেন, আপনার ছন্দ কতটা রয়েছে তার উপরে সমস্ত কিছু ডিপেন্ড করে। এবং এই খেলায় 90 মিনিট যদি আপনি ভালো খেলেন তাহলে আপনি জিতবেন। আত্মবিশ্বাস দেয় অতীতের কোনো রেকর্ড, কিন্তু অতীতের অনেক রেকর্ড কিন্তু আপনার পেছনের রেকর্ড যদি ওই আত্মবিশ্বাসই দিত, তাহলে ব্রাজিল আরও একবার 2বার চ্যাম্পিয়ন হতো। এর মধ্যে গত 24 বছর তারা কোনো কিছু জিততে পারেনি বিশ্বকাপের মতো আসরে। ইভেন এই ওয়ার্ল্ড কাপে তারা একেবারে নকআউটের প্রথম দিকে থেকে বেরিয়ে গেছে, ছিটকে গিয়েছে, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আসতে পারেনি, রাউন্ড অফ 16 থেকে বাদ পড়া। তার মানে হচ্ছে যে আপনাকে এটা বুঝতে হবে যে শুধুমাত্র মানে ওই কবে ঘি খেয়েছেন, দাদা ঘি এনে দিয়েছে, ওই সব দিয়ে আর হয় না। এখন হাতে সেই পুরনো ঘি খাওয়ার গ্রান শুকে বেড়ালে হবে না। আপনাকে রানিং একেবারে সঙ্গে সঙ্গে আজকেই খেতে হবে এবং আজকেই ভালো খেলতে হবে, আজকে ভালো খেলে জিততে হবে। প্রতিদিনের খেলা, আপনি যেমন মানুষ প্রতিদিন বাঁচে, খেলাটাও ম্যাচে যখন আপনার নামবেন প্রতিদিন ওই দিনটাই পার্টিকুলার ডেতেই আপনাকে ভালো খেলতে হবে এবং ভালো খেলে জিততে হবে। আর ফুটবল সাচ এ গেম যে আপনি 90 মিনিট
খুব ভালো খেলেও হারতে পারেন, আবার 90 মিনিট খুব খারাপ খেলেও আপনি ম্যাচ জিততে পারেন। এই যে কৌশল, এটা হলো ফুটবলের সাডেন গোল, মানে গোল যদি হয়ে যায় সাডেনলি, তাহলে সেটা জয়ের মোমেন্ট নিয়ে আসে। এবং সেই জিনিসগুলো আমরা দেখেছি কয়েকটা ম্যাচে। বেলজিয়াম যে আপনার সেনেগালকে বিদায় করে দিয়েছিল, তারা সারাক্ষণ খেললো ভালো এবং 2 গোলে তারা এগিয়ে থাকলো 86 মিনিট এবং 89 মিনিটে গিয়ে তারা গোল করলো এবং শেষ 121 মিনিটে গিয়ে তারা আরেকটা গোল দিয়ে তারা জিতে গেল। তো এই যে যাওয়া, এটা কিন্তু তাদেরকে জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট। তো এইগুলি আপনার মাথায় রাখতে হবে। আমরা দেখেছিলাম যে গতকাল স্পেন বেলজিয়ামকে হারিয়ে দীর্ঘ 16 বছর পর তারা সেমিফাইনালে উঠেছে। কি বলবেন আসলে এই বিষয় নিয়ে, এই ম্যাচটি নিয়ে? এটা তারা আনঅ্যানিমাসলি ফেভারিট ছিল, কারণ স্পেন যে মানের ফুটবল দল এবং তারা ইউরো চ্যাম্পিয়ন। সবচেয়ে বড় ব্যাপার হলো তারা ছন্দে না থাকলে এভাবে এই বিশ্বকাপে তারা এইভাবে খেলতে পারত না। তাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট সেটা হচ্ছে তারা পাসিং ফুটবল খেলে এবং তাদের বৈশিষ্ট্য হলো টিকি টাকা। এদেরকে বলা হয় টিকি টাকা। ছোটো ছোটো পাস, তারা বলটাকে নিয়ে যায় এবং তারা গোলের মুখে উৎস তৈরি করে। স্পেনের ইয়ামাল অসাধারণ খেলেছেন, মিডফিল্ড কন্ট্রোল করেছেন, কিন্তু ওনার একটা বড় দুর্বলতা হলো এখনও অনভিজ্ঞ, মানে বয়স খুবই কম। তো সেই ফলে যেটা হয়, তিনি যে শটগুলো গোল পোস্টে নেন সেগুলো গোল কিপারের রেঞ্জের মধ্যে থাকে। তিনি যদি আরও একটু ওয়াইডলি শটগুলি নেন কিংবা গড়ানো শট নেন, তাহলে সেইগুলি গোল হওয়ার চান্স বেশি থাকে। একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো শট যদি গড়ানো মাটি কামড়ানো হয়, সেটা যদি স্পিড থাকে, তাহলে গোলের সম্ভাবনা বেশি থাকে। কারণ হলো গোলকিপার ড্রাইভ দেওয়ার সময় যে রিফ্লেকশনটা হয়, যতক্ষণ ধরে তিনি বলের কাছে যাবে ততক্ষণে বল গোলপোস্টের ভিতরে ঢুকে যায়। এই রিফ্লেকশনের অনেক ব্যাপার থাকে, ক্ষিপ্রতা কার কত বেশি সেটার উপরে অনেক সময় ঠেকানোটাও নির্ভর করে। আবার ধরেন রেঞ্জের মধ্যে থাকলে সে হয়তো হাত দিয়ে পা দিয়ে ঠেকিয়ে দিচ্ছে, কিন্তু একটু দূরে হলে সে ওখানে রিফ্লেকশন যদি একটু স্লো হয়, তাহলে ওইটা কাভার করে না, গোল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই জন্য সবসময় করতে হয় কি, আপনার একটা হয় টপ রেঞ্জে মারতে হয় অথবা গ্রাউন্ডে মারতে হয়, অথবা আরেকটা ওয়াইড জোনে মারতে হয়। ওয়াইড জোন মানে একেবারে বার পোস্টের 2 সাইডে যে বার রয়েছে সেই জোন দিয়ে, অথবা আপনার একেবারে টপ কর্নার দিয়ে, অথবা একদম গ্রাউন্ডের নিচ দিয়ে মারলে পায়ের কাছ দিয়ে অনেক সময় গোল হয়ে যায়, বিকজ অফ আপনার ওই ডাউন হতে হতে বা পা বাড়াতে আপনার ততক্ষণে বল চলে যায়। তো সেই জায়গায় এই জিনিসগুলো ইয়ামালের একটা ল্যাকিংস রয়ে গেছে। আর আদার দেন ইয়ামাল গেম কন্ট্রোল করে খুব ভালো, তাদের উইং ব্যাক খুব ভালো, উইং ব্যাক থেকে তারা কাউন্টার অ্যাটাক করে। এই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এত ছোট ছোট পাসে এত দ্রুত তারা গেম চেঞ্জ করে ফেলে, প্রতিপক্ষকে দৌড়ে তারা একঘেয়েমি উপহার দেয় না, এরকম একটা জিনিস তারা একঘেয়েমি চলে আসে তাদের ভেতরে এবং একটা সময় মানসিক অস্থিরতা হাল ছেড়ে দেয়। এই জায়গায় আমরা দেখেছি, কিন্তু 2টো গোলই কিন্তু তারা করছে রিবাউন্ডে। তার মানে তাদের গোলকিপার অনেক বেশি ভালো ফুটবল খেলেছে এবং তারা অনেক সেভ করেছে, কিন্তু আনফর্চুনেটলি তারা রিবাউন্ডের গোলগুলোকে তাদের ডিফেন্স লাইন ক্লিয়ার করতে পারেনি। না করার ফলে আপনার বেলজিয়াম ম্যাচটা হেরেছে। তারা কিন্তু ফিরতেই গোল দিয়ে, মানে 1-1 যখন ছিল তখন কিন্তু তারা একটা মুডে ছিল যে গেমটা তারা বের করে নেবে। কিন্তু স্পেনের যেটা হচ্ছে তাদের পাসিং ফুটবল এবং তাদের অন্যরা মোটামুটি স্কোর করতে পারে। কিন্তু আপনি যদি বলেন এই পরের ম্যাচ যেটা হবে সেমিফাইনাল, সেটা হলো ফ্রান্সের সঙ্গে স্পেন খেলবে, এই ম্যাচটা হলো তাদের জন্য নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ডু অর ডাই। যদিও স্পেনের ইয়ামাল বলেছে আমাদের যদি কাউকে ফ্রান্স ভয় পায় সেটা হলো স্পেনকে। কিন্তু একটা মজার ব্যাপার হলো যে ফ্রান্সের সবচেয়ে বড় শক্তির জায়গা এবং ট্যালেন্টেড ফরওয়ার্ড লাইন তাদের জন্য সবচেয়ে বেশি মানে কী বলবো, তাদেরকে এগিয়ে রাখে। আরেকটা জিনিস হলো মিডফিল্ডে তাদের কন্ট্রোল করার মতো খুব ভালো ভালো প্লেয়ার রয়েছে, আপনার ওলিসে, তারপরে ওখানে যে কোনো এরা যদি কোনোরা যদি সবাই একসঙ্গে ঠিক জায়গা থেকে ঠিক ডেলিভারিগুলি দিতে পারে, তাহলে তাদের ধারে কাছে কেউ নেই। তাদের ডিফেন্স লাইন খুবই শক্তিশালী। এর জন্য এই বিশ্বকাপে এখন পর্যন্ত আমি যতগুলো ম্যাচ হয়েছে সবসময় ফ্রান্সকে আমি ফেভারিট হিসেবে এগিয়ে রেখেছি এবং অন্যরাও বিশেষজ্ঞ যারা একেবারে ফুটবল খেলেছেন, সাবেক ফুটবলাররা, তারাও কিন্তু এই জায়গাতেই বলেছে এই ফ্রান্সকে হারানো মানে কঠিন। তো সেই জায়গায় আমি আবারও বলবো স্পেনের কিন্তু সেমিফাইনালে আমি বিদায় দেখি। তো ফাইনালের আগে আরেকটা ফাইনাল হয়ে যাচ্ছে, যদি স্পেন জেতে সেটা হবে মিরাকল বলে, সেই মিরাকল মানে সারপ্রাইজিং একটা ব্যাপার। কিন্তু আদার দেন ফ্রান্স এখানে খুবই ফেভারিট এবং তারা জিতবে এখানে। ফাইনালের আগে আরেকটা ফাইনাল আমরা দেখে ফেলবো। আর আর্জেন্টিনার যদি ইংল্যান্ড উঠে, ইংল্যান্ড এবার ভালো ফুটবল খেলছে, তাদের জায়গা থেকে তারা হয়তো ভালো কিছু করতে পারে। এরকম অনেক ব্যাপার নিয়ে আমরা আশা করি যে এই সেমিফাইনালটা খুব জমজমাট হবে এবং এখানে সবারই টেস্ট কেস হয়ে যাবে ফাইনালে। রাতে মাঠে নামছে ইংল্যান্ড এবং নরওয়ে, যেমনটি বলছিলেন। একদিকে হাল্যান্ড, অন্যদিকে হ্যারি কেনের দৌড় দেখার যে অপেক্ষা, সেটি পুরো বিশ্ব কিন্তু মুখে আছেন, যারা ফুটবল প্রেমীরা আছেন, আগ্রহ নিয়ে আছেন। কেমন হবে এই ম্যাচটি যেটা রাতে হবে ইংল্যান্ড এবং নরওয়ের মধ্যেকার?
আমরা নরওয়েকে দেখেছি ব্রাজিলের বিপক্ষে প্রচণ্ড অ্যাটাক করতে। এটা দুর্বলতা হলো যে এই অ্যাটাকিং তারা করতে পেরেছে বিকজ অফ ব্রাজিলের দুর্বলতার কারণে। ব্রাজিলের প্লেয়াররা যেটা হয়েছে, বল হারানোর পরে তারা প্রেসিং ফুটবল খেলেন, তারা আবার প্রতিরোধ করতে যায়নি, বল কেড়ে নেওয়ার জন্য তারা দলবদ্ধ হয়ে ওই ডিফেন্ডারের প্রতি বা ফরওয়ার্ডের প্রতি, প্রতিপক্ষের ফরওয়ার্ডের প্রতি প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি, যার ফলে এই সুযোগটা নিয়ে যেটা নরওয়ে খুব সহজেই তারা ম্যাচটা জিতে নিয়েছে। ব্রাজিল যদি ওখানে ডিফেন্সিভ চিন্তা করতো যে হ্যাঁ আমি অল আউট খেলতো, অল আউট খেলার অর্থ হলো এরকম, আপনি শুধুমাত্র আক্রমণে যাবেন না, প্রচুর আক্রমণ করেছে ব্রাজিল, কিন্তু তারা গোল বের করতে পারে না। এটা তাদের যেমন ব্যর্থতা, কিন্তু প্রতিপক্ষের গোলকিপার খুবই ভালো খেলেছে, এটা তাদের একটা অ্যাডভান্টেজ। কিন্তু হাল্যান্ড গোল করতে কেন পেরেছেন? দুটো গোল পেরেছেন বিকজ অফ ব্রাজিলের ডিফেন্স লাইনের দুর্বলতার কারণে, ব্রাজিলের মিডফিল্ড লাইনের দুর্বলতার কারণে, ব্রাজিলের ফরওয়ার্ড লাইনের দুর্বলতার কারণে। তারা সবাই হলো সাহেবী জামাই ফুটবলার, মানে সাহেবী কায়দায় খেলবেন, যাবেন, বল মিস করবেন, তারা সামনে আসবেন না, আবার ডিফেন্স করবেন না, এটা হয় না। আপনি যখন বল লুজ করবেন, আপনার প্রেসিং ফুটবল বলে তাকেই যে আপনি সেই বলটাকে আবার সবাই কেড়ে নেবেন একসঙ্গে, ওই প্লেয়ারকে একদম অস্থির করে ফেলবেন। এই 90 মিনিট আপনি মাঠে থাকবেন, যেন 90 মিনিট আপনি একটা অ্যাথলেটিক্স রেস করতেছেন, ম্যারাথন রেস করে না, ম্যারাথন রেস করতেছেন, যে আপনার দৌড়ের উপরেই আছেন পুরো সময়টা। এইটা যদি করতে পারেন তবে আপনি ম্যাচ জিতবেন। টায়ার্ড হবেন, কিন্তু আরেকজনকে এর মধ্যে কেউ একটু ব্যাকে এসে রেস্ট নেবেন। এই কৌশলগুলো যখন রপ্ত করতে পারবেন তখন ভালো। আমরা দেখেছি যে ফ্রান্সের যেটা এই কৌশল রয়েছে, স্পেনের সেই কৌশল রয়েছে, কারণ সবসময় রানিংয়ের উপরে থাকে। এই রানিংয়ের উপরে থাকার জিনিসটা এবং ডিফেন্স প্রতিরোধ করার, প্রতিবন্ধকতা সৃষ্টি করার কৌশল যাদের ভালো রয়েছে তারা করবে। এই জায়গায় ইংল্যান্ডের কথা যদি বলেন, আবার ইংল্যান্ড ভালো ফুটবল খেলছে, তারা মেক্সিকোকে তাদের মাঠে হারিয়ে এসেছে 3 গোল করে। তো এটা একটা, ওরা 2টা গোল দিয়েছে, কনসিভ করেছে, এই জায়গায় নিজেদের প্রমাণ করার একটা সুযোগ। কারণ 66 সে অনেক বছর, 66 মানে 66 সাল, এখন কিন্তু প্রজন্ম চেঞ্জ হয়ে গেছে, বহু প্রজন্ম। তো এই এতগুলো প্রজন্ম চেঞ্জ হয়ে যাওয়ার পর আপনি যদি এখনও সেই মানে কবে আপনি একটা ট্রফি জিতেছিলেন সেই নিয়ে যদি করে থাকেন, তাহলে কিছু হবে না। আপনাকে এখন ট্রফি জেতার উপযুক্ত সময়। অনেক বছর জিতেননি, এখনই আপনার ইংলিশদের আনন্দে ভাসানোর সময়। ওই যে বলে না, ফুটবল কামিং হোম, তো এটা তো ফুটবলের জনক তারা, ক্রিকেটের জনক তারা, সমস্ত খেলারই আসলে জনক তারা। তো এই খেলাগুলোর জনক যখন আপনি, তখন আপনাকে এই জায়গায় ভালো খেলা উপহার দিতে হবে। আপনার হাইপ আছে, মিডিয়া আছে, সব আছে, কিন্তু আপনি পারেন না। এবার পারা উচিত হ্যারি ক্যানদের, কারণ তাদের এখানে রাশফোর্ডের মতো ভালো ভালো প্লেয়ার রয়েছে, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে। এই এক্সপিরিয়েন্সগুলি যদি কাজে লাগে, তারা জিতে, তাহলে খুব একটা ভালো দেখায় এবং মনে করি যে আসা উচিত। আবার নরওয়ের তারা তো চেষ্টা করবে যে জান প্রাণ দিয়ে তাদের এই জায়গায় সেমিফাইনালে যাওয়ার, বিকজ অফ হাল্যান্ডের একটা রয়েছে, তিনি একটা গোল মেশিন। তিনি ব্রাজিলকে হারানোর পরে অনেকক্ষণ মানে থাকে না, ঘোরের মধ্যে থাকে, অনেকক্ষণ ঘোরের মধ্যে ছিলেন। তিনি আসলে বুঝছেন না, আকাশের দিকে তাকিয়ে থাকছেন, মিটি হাসছেন যে কী করলাম, কী হলো। এই জিনিসটা তার, এটা হয়তো একটা আবেগ কাজ করছে। এই আবেগটা যদি সে ধরে রাখতে পারে সব কিছু মিলে, তাহলে আমি মনে করি যে এটা ভালো একটা আউটপুট আসবে। তবে ইংল্যান্ডের জয় হোক, ফুটবলটা সবাই উপভোগ করুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই। বিশ্বকাপের সবশেষ খবরাখবর নিয়ে আবারও যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গেই থাকুন।